আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ডিবেট ফর হিউম্যানিটি কর্তৃক আয়োজিত 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনার আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিতর্কের ধারাকে এবং বিতর্কের চর্চাকে সর্বদা অব্যাহত রাখার জন্য ডিবেট ফর হিউম্যানিটি সর্বদা কাজ করে চলেছে এবং সেই উদ্যোগের মধ্যে অন্যতম একটি হলো 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনা। আজকের এই পর্বে সম্পূর্ণ সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি আফরিন জাহান নিহা, এবং বরাবরের মতোই আলোচক হিসেবে আছে আমাদের সাথে ডিবেট ফর হিউম্যানিটির সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহ সভাপতি তারেক আজিজ ভাইয়া। প্রথমে ভাইয়া আসসালামু আলাইকুম এবং কেমন আছেন? জি, ভালো আছি। ইন্টারনেট পরিস্থিতি বেশি ভালো না। পাশেই একটু বিদ্যুতের সমস্যা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। ফিরেছি, ভালো লাগছে যে আপনাকে আবার যুক্ত করতে পেরেছি আমরা। জি ভাইয়া। আজকে আমার দ্বিতীয় লাইভ সেশন এবং অপেক্ষা করছিলাম। শেষে আমি লাস্ট একটি এপিসোড আমাদের করা হয়নি। তো আশা করি হচ্ছে আজকের এই পর্বে আমরা আহ সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারবো। যদি ইন্টারনেটে কোনো সমস্যা না হয়, কারণ আমরা সকলে দেখছি যে আবহাওয়া খারাপের জন্য হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো সুধী মণ্ডলী, আপনারা সকলে জানেন আমরা আমাদের পর্বকে সাধারণত দুটি ভাগে বিভক্ত করে থাকি, এবং প্রথম পর্বে আমরা হচ্ছে আলোচনা করে থাকি এবং দ্বিতীয় পর্বে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা সেই প্রশ্নটি নেই এবং তারের কাছে ভাইয়া সেই প্রশ্নের উত্তরটি দিয়ে দেয়। সুতরাং আপনারা সকলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্নটি করবেন, অবশ্যই আমরা আপনার প্রশ্নটি নিব। তো ভাইয়া, আজকে আমরা যে বিতর্ক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতিসংঘ মডেল বিতর্ক। প্রথমে যদি আমি জিজ্ঞাসা করি যে জাতিসংঘ মডেল বিতর্ক আসলে কোন ধারার বিতর্ক ভাইয়া? আহ, একটু দুষ্টামি করে বলতে হয়, আমার সবচেয়ে পছন্দের ধারার বিতর্ক। আচ্ছা। যেটি হচ্ছে যে আমি যখন বিতর্ক শিখতে শুরু করি, তখন যদি বলি যে যেই যেই বিতর্কের ভালোবাসায় আমি আটকে গিয়েছিলাম, জাতিসংঘ মডেল বিতর্ক ছিল তার অন্যতম। মেহেদী ভাই আপনারা চিনবেন না, এক সময় আল মামুন ভাই ছিলেন। তারপরে হচ্ছে যে এখন আপনি যাদেরকে চিনবেন তাদের মধ্যে দেবাশিস কুন্ডু কাকুন, সম্ভবত তাকে আপনি চিনতে পারেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই বড় ভাইয়াদের স্টেজে যখন আহ, এই জাতিসংঘ মডেল বিতর্ক করতে দেখি, তখন আসলে এই বিতর্কের ভালোবাসায় আমি আটকে গিয়েছিলাম। প্রদর্শনীমূলক সাধারণত এই বিতর্কটি হয়, তবে জাতিসংঘকে বুঝবার জন্য অন্য কোনো মাধ্যম বাংলাদেশে আর নেই। আপনি যদি জাতিসংঘের কোনো আলোচনা সরাসরি শুনতে চান, কেবলমাত্র ওই বিটিভির কোন একটি লাইভ থেকে হয়তোবা দেখতে পারবেন। কিন্তু এই মডেল বিতর্কটি জাতিসংঘের মতো বড় প্ল্যাটফর্মে কিভাবে আসলে কথা বলতে হয়, কিভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে হয়, এবং সেই প্রতিনিধিত্বের জায়গায় কিভাবে নিজের দেশের পররাষ্ট্র নীতিকে নিয়ে আলোচনা করতে হয়, এই চমৎকার একটি সংযোজন করে দেয় আসলে এই বিতর্ক। তবে প্রতিযোগিতামূলক বিতর্ক হিসেবেও বাংলাদেশের ইতিহাস রয়েছে, কিন্তু আমরা দেখি যে সাধারণত এটি প্রদর্শনীমূলক এবং সনাতনী ধারার বিতর্ক, তবে সংসদীয় ধারায়ও হতে পারে। আচ্ছা ভাইয়া। ভাইয়া, প্রতিবার যেরকম আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আলোচনাটি করে থাকি, আজকেও কি সেরকম হবে? হ্যাঁ, আজকেও বরাবরই ওরকম করছি, কারণ এতে সবারই সুবিধা হয় আচ্ছা। প্রেজেন্টেশনটি দেখে এবং আলোচনা করতে। তবে প্রাসঙ্গিক আলোচনায় যদি বলি যে কিছু বিষয় একটু আলোচনা করে নেয়ার দরকার, যে আম, জাতিসংঘ মডেল বিতর্ক অন্য বিতর্ক থেকে কেন ভিন্ন। আমি যদি বলি যে প্লানচেট বিতর্ক, সেটি আত্মার প্রতিনিধিত্ব করে। আমরা যদি বলি যে জুটি বিতর্ক কোনো একটি চরিত্রকে প্রতিনিধিত্ব করে, নাট্য বিতর্ক কোনো একটি কেন্দ্রীয় চরিত্রের ভাষ্যকে সবসময় প্রতিনিধিত্ব করে। জাতিসংঘ মডেল বিতর্ক হচ্ছে, জাতিসংঘে আমরা সবাই জানি যে জাতিসংঘ পুরো বিশ্বের একটি অভিভাবক সংস্থা। সেখানে কোনো দেশ আসলে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চায় সেই ধারাটিকে এখানে উপস্থাপন করে। তার মানে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পররাষ্ট্র মন্ত্রী এবং সচিব, সাধারণত তারাই উপস্থিত হন। তবে খুব গুরুত্বপূর্ণ হলেও সংসদের যে কোনো সদস্য যেতে পারেন। তবে এই বিতর্কে সাধারণত যিনি বক্তা থাকেন, তাকে কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়। এমন না যে সনাতনী ধারার তৃতীয় বক্তা বা চতুর্থ বক্তা যে কেউ গিয়ে বিতর্ক করলো, এরকম হবে না। সাধারণত প্রত্যেক দেশ থেকে দুইজন প্রতিনিধি উপস্থিত থাকে, কিন্তু বক্তব্য রাখতে পারে একজন। একজন। তবে এরও ব্যতিক্রম আছে। যদি ক্ষতিগ্রস্ততার জায়গা থেকে চিন্তা করি,
ধরেন আমি যদি বলি যে জলবায়ু নিয়ে বিতর্ক হবে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশ তাদেরকে হয়তো বা দুইজন প্রতিনিধিত্ব করবে, অন্যথায় সবসময় একটি দল একজনই প্রতিনিধিত্ব করে। জি আর যেটি বলছিলাম যে এই বিতর্ক কিছুটা সংসদীয় ধারায় হয়, তবে সনাতনী ধারায় হলো এই বিতর্কে পয়েন্ট অফ অর্ডার রয়েছে। তবে পয়েন্ট অফ অর্ডার এর একটু ব্যতিক্রম হয়। আমরা তো পয়েন্ট অফ অর্ডার সাধারণত ফ্লোর স্পিকারকে করি। ধরেন আপনি নিহাপু বক্তব্য রাখছেন, আমি পয়েন্ট অফ অর্ডার তুললাম, তাহলে পয়েন্ট অফ অর্ডারটি স্পিকার বরাবর যায় এবং সরাসরি স্পিকার গ্রহণ করবে কি করবে না সেটি তার এখতিয়ারে থাকে। একইভাবে এই বিতর্কেও পয়েন্ট অফ অর্ডারটি গ্রহণ করা হয়, একইভাবে আচ্ছা। গ্রহণ করা হয়। তবে এর বাইরে আসলে অন্য কোনো পয়েন্ট থাকে না, পয়েন্ট অফ ইনফরমেশন বা কোনো কিছু নেই। আরেকটি পার্থক্য হচ্ছে এই বিতর্কে কোনো যুক্তি খণ্ডন পর্ব থাকে না, একটি পর্ব থাকে প্রত্যেক বক্তাকে। তবে যেটি বললাম যে যদি এরকম হয় কোনো দেশ বেশি ক্ষতিগ্রস্ত, হ্যাঁ। সেই দেশের আলোচনা হয়, তাহলে তাদেরকে শুরুতে বক্তব্য রাখতে দেওয়া হয় এবং শেষে আরেকবার বক্তব্য রাখতে দেওয়া হয়, কিন্তু যুক্তি খণ্ডনের কোনো সুযোগ থাকে না। সেটাও গঠনমূলক পর্ব। আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি প্রেজেন্টেশনে যাই তাহলে মনে হয় আরো একটু সহজ করে আমি আলোচনা করতে পারবো। আপনি আমাকে একটু হেল্প করবেন যে প্রেজেন্টেশনটি দেখা যায় কিনা। আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এসে থাকলে আমাকে একটু জানাবেন। জি ভাই। এসেছে কি? না ভাই, এখনো আসেনি। আচ্ছা, এখনো আসেনি, তাহলে আমি আরেকবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এখান থেকে সম্ভবত উইন্ডোজে যেতে হবে। এখন কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া, এখনো আসেনি। এখনো আসেনি। স্ক্রিন শেয়ারের জটিলতা আমরা মাঝে মাঝেই পড়ি। আহ, আমি জানি না কিভাবে সমাধান করা যাবে, তারপর আমি চেষ্টা করি। আহ, এখন কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া, এখনো আসেনি। আমি জানি না জুনায়েদ আমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে কিনা। কিন্তু স্ক্রিন শেয়ারের এই জটিলতায় এর আগেও পড়েছি। আমি জানি না, মাঝে মাঝে খুব সহজে হয়ে যায়, আবার মাঝে মাঝে খুব জটিল করে ফেলে। তো আজকেও সেই জটিলতার মধ্যে পড়েছি, দেখি কতদূর হয়। আহ, আমার মনে হয় এখনো দেখা যাচ্ছে না, যতদূর আমি বুঝতে পারছি। আপনি তো নিশ্চয়ই আমাকে জানান দিতেন। জি ভাইয়া। জুনায়েদ, আপনি কি কোনোভাবে হেল্প করতে পারেন? আমি জানি আপনি ব্যাকগ্রাউন্ডে আছেন, কিন্তু কোনোভাবে হেল্প করা যায়। উম, সাধারণত হয়ে যায়, কিন্তু কেন হয় না সেটি হচ্ছে বিষয়। এখনো নিশ্চয়ই দেখা যাচ্ছে না। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আর আলোচনা না থামিয়ে আমি পাশাপাশি হয়তো বা আলোচনা করতে থাকি, তারপরে পরবর্তীতে যদি আসে তাহলে আমি হয়তোবা আপনার মাধ্যমে আবার হয়তোবা ওখানে যাব। আমি সংক্ষেপে তাহলে এটি পাশে রেখে আলোচনা করছি। যেটি হচ্ছে যে যেটি বলছিলাম যে জাতিসংঘ মডেল বিতর্ক আজকে 13তম আমাদের পর্ব, 13 তারিখে 13তম পর্ব। আহ, আগামী পর্বে আমরা আঞ্চলিক বিতর্ক নিয়ে কথা বলবো। খুব চমৎকার একটি বিতর্কের ধারা। যারা অনেক সময় বিতর্কে আঞ্চলিকতাকে একটা দোষ হিসেবে দেখেন, হ্যাঁ। তাদের জন্য আসলে কাল আগামী বিতর্কের পর্বটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। জাতিসংঘ মডেল বিতর্ক সম্বন্ধে মৌলিক যদি বলতে চাই, জাতিসংঘের সাধারণ পরিষদে যে বিতর্কটি হয় সেটির আদলে আসলে জাতিসংঘের মডেল বিতর্ক এখানে আসলে করা হয়। এখানে বলতেই হবে সেটা হচ্ছে এই পরিষদে, সাধারণ পরিষদে সমসাময়িক, খুব পুরাতন কোনো ঐতিহাসিক কোনো বিষয় নিয়ে না, সাধারণত সমসাময়িক বিষয়কে নিয়ে, কোনো সমস্যাকে নিয়ে অথবা সমস্যা সমাধানের কৌশল, এই তিনটির যে কোনো একটি হতে হবে। হয় কোনো সমসাময়িক বিষয়, না হয় কোনো সমসাময়িক সমস্যা, অথবা সমসাময়িক সমস্যা সমাধানের কৌশল। এই তিনটি নিয়ে প্রতিনিধিত্বমূলক যে আলোচনা হয় সেটি আসলে জাতিসংঘ মডেল বিতর্ক। আম, শুরুতে যদি বলি 1990-এর দশকে বাংলাদেশে জাতিসংঘ মডেল বিতর্ক যখন শুরু হয়েছিল,
তখন কেবলমাত্র আপনি জানেন নিশ্চয়ই ভ্যাটো প্রদানকারী 6টি দেশ ছিল, 5টি দেশ ছিল। সেই 5টি দেশের প্রতিনিধিরা শুধু বিতর্ক করত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যেহেতু বিভিন্ন দেশের সমস্যা নিয়ে আলোচনা হয়, সেই সব দেশকেও প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়। তবে প্রত্যেকটি দেশ তার পররাষ্ট্র নীতির আদলে এই বিতর্কটি করে থাকে। পক্ষেও করতে পারে, বিপক্ষেও করতে পারে। এটি যেটি আপনি প্রশ্ন করেছেন শুরুতেই যে এটি আসলে কোন ধারার বিতর্ক, এটি প্রতিযোগিতামূলক বিতর্ক হতে পারে, প্রদর্শনীমূলক বিতর্ক হয়, তবে বাংলাদেশে প্রদর্শনীমূলক বিতর্ক হিসেবেই বেশি পরিগণিত। সংসদীয় ধারায়, সনাতনী ধারায়, দুই ধারাতেই হতে পারে, তবে আমরা সাধারণত সনাতনী ধারাটাই দেখি। 5 থেকে 7 জন বক্তা উপস্থিত থাকেন, অর্থাৎ 5 থেকে 7 দেশের প্রতিনিধিরা সাধারণত অংশগ্রহণ করে থাকেন। উপস্থিত থাকেন সাধারণত 12 থেকে 14 জন, যেহেতু একজন স্ট্যান্ড বাই থাকেন। 5 থেকে 7 মিনিটের সর্বোচ্চ বক্তব্য হয়। যদি বক্তাদের সংখ্যা 7 হয় তাহলে বক্তব্য রাখবে 5 মিনিট, আর বক্তাদের সংখ্যা 5 হলে সাধারণত 7 মিনিট বক্তব্য রাখে। তবে যেটি বলছিলাম, যুক্তি খণ্ডনের জন্য কোনো আলাদা পর্ব থাকে না। এই বিতর্কে আরেকটি পার্থক্য হচ্ছে, এই যিনি পরিচালনা করেন তাকে মহাসচিব হিসেবে সম্বোধন করতে হয়। মাননীয় মহাসচিব হিসেবে এখানে ওনাকে সম্বোধন করতে হয়। তবে যেটি বলা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে যেই দেশের একদম, যদি বলি কোনো একটি দেশের স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো ইস্যু বা সমস্যাকে নিয়ে যদি বিতর্ক করতে হয়, বা কোনো ক্ষতিগ্রস্ত, প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত কোনো দেশ যদি থাকে, তাহলে সেখানে 2 জন প্রতিনিধির অংশগ্রহণ সাধারণত দেখতে পাওয়া যায়। তবে ভেটো প্রদানকারী যারা জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন, তাদের কমপক্ষে 3 জনের উপস্থিত থাকতেই হয়। নিজস্ব পররাষ্ট্র নীতি যেটি রয়েছে দেশের, যেমন আমি যদি বলি যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির কয়েকটা মৌলিক অংশ রয়েছে, যেমন কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, অর্থাৎ আপনি কোনো বিরোধে জড়াতে পারবেন না। আপনি যদি আরো একটু দেখেন, প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক সৌহার্দ্যতা, এই পররাষ্ট্র নীতিগুলো সেখানে আসলে বিদ্যমান। তো এই নীতির আদলেই বিতর্কটি করতে হয়। তবে প্রত্যেকটি দেশ এই বিতর্কে সেই দেশের অবস্থান, সক্ষমতা, দুর্বলতা, নাজুকতা, স্বার্থ, ক্ষমতা, অবদান, ঝুঁকি, এই বিষয়গুলো নিয়ে আসলে বিতর্ক করে। তবে যে কোনো দেশ ওই বিষয়ের পক্ষে বা বিপক্ষে তার যুক্তি উপস্থাপন করতে পারে, সেই স্বাধীনতা আছে। তবে যেটি হয় বিষয়ের ক্ষেত্রে সুস্পষ্ট। আহ তারিক আজিজ ভাইয়া হয়তো বা কোনোভাবে আমাদের লাইভ সেশন থেকে চলে গিয়েছেন। ইন্টারনেট সমস্যা যেরকমটি প্রথমে বলেছিলাম, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আশা করি ভাইয়া আবার যুক্ত হবে আমাদের সাথে। খুব চমৎকার একটি আলোচনা হচ্ছিল আহ জাতিসংঘ মডেল বিতর্ক নিয়ে। আমরা সকলে আশা করছি যে ভাইয়া খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মাঝে যুক্ত হয়ে যাবেন। আসলে বাইরের আবহাওয়ার কারণে হয়তো বা ইলেকট্রিসিটির কোনো সমস্যা হয়েছে এবং সেজন্য হয়তো বা ভাইয়া আমাদের লাইভ সেশন থেকে চলে গিয়েছেন। ভাইয়া আবার খুব তাড়াতাড়ি যুক্ত হবে। আহ আপনারা সকলেই জানেন আমরা হচ্ছে প্রতি মাসের 2 দিন হচ্ছে 13 তারিখ এবং 26 তারিখ আমরা আমাদের এই 27 ধরনের বিতর্ক নিয়ে আলোচনা করি, এবং আজকের পর্বটি হচ্ছে 13তম পর্ব। আহ ভাইয়া আমাদের মাঝে আবার যুক্ত হয়েছেন। না, যান্ত্রিক সমস্যার কারণে হয়তো বা। খুবই খুবই দুঃখিত। আমি জানি না এখন স্ক্রিন শেয়ারটি হবে কিনা, আমি আরেকবার চেষ্টা করছি, দেখি জি হয় ভাই। কিনা। যদি তাহলে ভালো। দেখতে পেলে আমাকে একটু বলুন, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কোনোভাবে? নিশ্চয়ই না, না, দেখা যাচ্ছে না ভাইয়া। এখনো আসেনি। আহ, আরেকবার আমি চেষ্টা করে দেখি।
কেন এরকমটি হচ্ছে তার আসলে কোনো উম এখনো কি কোনো কিছু দেখা যায়? মনে হয় না। না আচ্ছা, ভাইয়া। জি। যেটি আলাপ চলছিলাম, আমি জানি না ইতোমধ্যে কেউ আমাদেরকে কোনো প্রশ্ন করেছে কিনা বা অন্য কোনো কিছু কিনা। সেই জায়গা থেকে কোনো প্রশ্ন যদি থাকে আমি জানি না। ভাইয়া আমার একটি প্রশ্ন ছিল। জি, জি, প্লিজ। ভাইয়া, যেহেতু বলেছেন যে প্রথমে যে সনাতনী এবং সংসদীয় উভয় ভাবে হচ্ছে বিতর্কটি হয়ে থাকে, আর বেশিরভাগ সময় হচ্ছে সনাতনী ভাবে হচ্ছে বিতর্কটি সম্পন্ন হয়ে থাকে। যেহেতু পয়েন্ট অফ অর্ডারের একটি সুযোগ রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যদি সংসদীয় ধারায় বিতর্কটি হয়ে থাকে, তাহলে হচ্ছে শুধুমাত্র পয়েন্ট অফ অর্ডার তুলতে পারবো। তাহলে পয়েন্ট অফ ইনফরমেশন অথবা পয়েন্ট অফ প্রিভিলেজ যেটা হচ্ছে সচরাচর সংসদীয় বিতর্কে তোলা হয়ে থাকে, সেটি আসলে কেন তোলা যাবে না এই বিতর্কে, যদি সংসদীয় ধারা হয়ে থাকে? ওই যে বললাম যে এটি আসলে হচ্ছে জাতিসংঘে বিতর্ক করছেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী আপনি কেবলমাত্র পয়েন্ট অফ অর্ডার অর্থাৎ নীতি, ওই বক্তা তার বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য রাখলে কেবলমাত্র পয়েন্ট অফ অর্ডার উঠবে। অন্য কোনো প্রসঙ্গে আপনি আসলে বক্তব্যে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারবেন না। আচ্ছা তো আচ্ছা। এই বিতর্কে যেহেতু জাতিসংঘের নিয়ম মেনেই বিতর্ক করতে হয়, ওখানে আসলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি চান কারো বক্তব্যে পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন যে উনি ওনার বক্তব্য থেকে বের হয়ে গিয়েছেন, এই কারণে আসলে পয়েন্ট অফ অর্ডারই শুধু গ্রহণ করা হয়, অন্য কিছু করা হয় না। আচ্ছা, ভেটো প্রদানকারী দেশগুলো হচ্ছে যখন বক্তব্য রাখার কি সুযোগ পাবে? জি, ভেটো তা প্রদানকারী দেশ মানে হচ্ছে যে আসলে ওরা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে সর্বোচ্চ দেশ। আমি যদি বলি আচ্ছা। আপনার বাড়িতে যতই আলোচনা হোক, আব্বু আম্মু ছাড়া তো সিদ্ধান্ত নিতে পারেন না। না। এরকম জাতিসংঘে যত আলোচনাই হোক, সিদ্ধান্ত নিতে গেলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স আর রাশিয়া, তাদের কমপক্ষে ৩ জনের আপনার ভোট পেতেই হবে। জি। বিচার কার্য পরিচালনার জন্য কতজন বিচারক থাকবে আসলে? জি, এটি একটু পরেই আসতাম। তারপরে যেহেতু প্রসঙ্গ এসেছে, সাধারণত মহাসচিবের সাথে ৩ জনের প্যানেল থাকে। আচ্ছা। আম, সাধারণত এই ৪ জনের প্যানেলই নির্বাচন করেন। তবে আহ, এইটি যেহেতু বিতর্ক, সত্যিকারের তো আর জাতিসংঘের মডেল না, হুম সেই হুম হুম। ক্ষেত্রে কিন্তু বিচারকের রায় আবার চূড়ান্ত। কিন্তু জাতিসংঘে আচ্ছা আবার কিন্তু মহাসচিবের রায় চূড়ান্ত না, সেখানে আবার ভেটো প্রদানকারী দেশের রায় চূড়ান্ত। তবে এই আচ্ছা। বিতর্কে বিচারক যেটি করেন, মূল্যায়ন তো করেন উনি, কিন্তু শেষে আবার ভেটো প্রদানকারী দেশের সহ সকল দেশের হাত তুলতে বলেন, কারা এই বিতর্কের বিষয়ের পক্ষে আছেন কারা বিপক্ষে আছেন, তখন হাত তুলেও একটা ভোটাভুটি হয়। প্রদর্শনীমূলক বিতর্ক হলে তো এই ভোটই মোটামুটি জিতে যাবে। তো হুম এটি হুম। আবার অনুসরণ করা হয়, কিন্তু প্রতিযোগিতামূলক হলে কেবলমাত্র বিচারকরা, মহাসচিবরাই ভোট নম্বর প্রদান করবে। আচ্ছা আচ্ছা। তাহলে অনুমতি দিলে আমি একটু আগাবো যেই বিষয়ে কথা বলছিলাম। আমি জানি না কতটুকু আপনি শুনতে পেয়েছেন। আহ, এর আগে যেই স্লাইড গুলা ছিল সেখানে আমি সম্ভবত আহ, যেটি হচ্ছে ভেটো প্রদানকারী দেশের কথা বলেই মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, জি, যেটি ধন্যবাদ। যেটি বলছিলাম যে এই দেশের যিনি বক্তব্য রাখবেন যখনই, তিনি তার দেশের প্রেক্ষাপটে তার উক্ত বিষয়ে সেই দেশের অবস্থা, সক্ষমতা, দুর্বলতা, নাজুকতা এবং অন্যান্য বিষয়েও ওনারা কথা বলবেন। আর যেটি বলছিলাম যে যে কোনো দেশ ওই বিষয়ের পক্ষে বিপক্ষে তার বক্তব্য রাখতে পারেন, তাতে কোনো বাধা নেই। পক্ষে রাখতে হবে এরকম কোনো কিছু নেই। আমরা যদি দুটি নমুনা বিষয় নিয়ে একটু কথা বলি, একটি নিয়ে কথা বললে আরো সহজ হবে। যদি এরকম হয় যে কার্বন নিঃসরণ নিয়ে তো পুরো বিশ্ব জুড়ে এই আলোচনা হচ্ছে, আপনি জানেন যে এখন প্রধানমন্ত্রী সেই আলোচনা থেকে কিছুদিন আগেই যুক্ত হয়েছেন। সো হ্যাঁ। কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ২% নামিয়ে আনা হোক, এটি যদি প্রস্তাব হয়, তাহলে যেটি হবে, এই কার্বন নিঃসরণের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশকে সরাসরি যদি বলি, সেটা হচ্ছে যেই সকল দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে খুব অল্প উঁচুতে আছে, তার মধ্যে বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, তার নাম ভারতের নামও আসতে পারে। সো এই সকল দেশের প্রতিনিধি থাকবে, তার সাথে সহকারী দেশও থাকতে পারে। আবার যেটি হয়, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ওখান থেকে প্রতিনিধি কমপক্ষে ৩ জন থাকবে।
তবে অনেক সময় নিরপেক্ষ দেশও রাখা হয়। ধরেন যে সে ভ্যাটো প্রদানকারী দেশও না, আবার হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশও না, নিরপেক্ষ দেশ। হুম। সাধারণত নিরপেক্ষ দেশ হিসেবে আমরা মাঝে মাঝেই জাতিসংঘে দেখি ফিলিস্তিনিকে নেওয়া হয়। হ্যাঁ। কিন্তু ফিলিস্তিনের আসলে ওই খেলার সময় দুধ ভাত নেন না মাঝে মাঝে, জি। যে তুমি দুধ ভাত কিন্তু তোমাকে থাকতে হ্যাঁ। হবে, তো হ্যাঁ। ফিলিস্তিনকে সাধারণত পর্যবেক্ষক হিসেবে রাখা হয়, যদিও এই পর্যবেক্ষকের অতিরিক্ত কোনো ক্ষমতা নেই। যেটি বলছিলাম যে কার্বন নিঃসরণ নিয়ে বিতর্ক হলে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত দেশ হয় বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান, ভারতের কেউ না কেউ থাকতে হবে, আর ভ্যাটো প্রদানকারী দেশ আর নিরপেক্ষ দেশ থাকতে পারে। আহ, এই সকল দেশগুলোর আলোচনার ক্ষতিগ্রস্ত দেশকে প্রথমেই বক্তব্য রাখতে দেওয়া হবে, কারণ তার আচ্ছা। জন্যই তো আসলে বিষয়টি, সেটি নিয়ে আসলে বিতর্ক হবে। তবে এই বিতর্কের বিষয়ে কিছু নতুনত্ব থাকে বা ভিন্নতা থাকে, যেমন এটিকে প্রস্তাব বলা হয়, সাধারণত বিষয় বলা হয় না। আজকে যে প্রস্তাবটি নিয়ে কথা বলা হবে, হ্যাঁ বিষয় বললে কোনো মানে ভুল হবে না, কিন্তু জাতিসংঘ যেহেতু এখানে প্রস্তাব বলা হয়। আর সাধারণত দেখবেন হোক শব্দটি দিয়ে শেষ হয়, আচ্ছা। কার্বন নিঃসরণ কমিয়ে আনা হোক, আহ, ফিলিস্তিনিকে স্বাধীনতা দেয়া হোক, কঙ্গোর সেনাবাহিনীকে তুলে নেওয়া হোক, এই ধরনের একটি আবেদন করে আসলে বিতর্কটি হয়। তবে বক্তব্যের ঢঙে যেই ধারারই বিতর্ক হোক, বক্তা তার নিজ আসনে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। আপনি আচ্ছা। জাতিসংঘ মডেলও দেখবেন মাঝে মাঝে যেটি হয়, সাধারণ সভায় সাধারণত ফ্লোর থেকেই বক্তব্য রাখা হয়, তবে বিশেষ প্রতিনিধি হলে, আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীন হবার পরে বঙ্গবন্ধু ডায়াসে গিয়ে বক্তব্য রেখেছিল, জি, জি। সেটি হচ্ছে আমরা যেটি বলি বিশেষ কোনো বক্তব্য, হ্যাঁ। ওনাদের বলতে হয় কন্টিনেন্টাল স্পিচ, তখন ওখানে গিয়ে বক্তব্য রাখতে হয়। কিন্তু কোন সাধারণ পরিষদের আলোচনা সাধারণত নিজ আসনে দাঁড়িয়ে থেকে বক্তব্য রাখতে হয়। আহ, তবে এই যেটি বলছিলাম, এই প্রতিনিধিত্ব যদি এমন হয় যে সকল দেশই সমানভাবে ক্ষতিগ্রস্ত, যেমন আমি যদি বলি যে করোনা পরিস্থিতি নিয়ে যদি বিতর্ক হয়, যে করোনার টিকা সকল দেশের জন্য বিনামূল্যে প্রদান করা হোক, হুম। তাহলে এখানে তো কোনো সরাসরি আসলে কোনো দেশ নেই, সকল দেশই ক্ষতিগ্রস্ত। যদি আমেরিকা বলে যে না আমরা ক্ষতিগ্রস্ত না, তাহলে বলবো যে আপনার দেশে সবচেয়ে বেশি লোক মারা গিয়েছে, এত হুম। উন্নত দেশ, তারপরে তো বাংলাদেশের চেয়ে বেশি মরেছেন, আপনারা চ্যাম্পিয়ন, ধন্যবাদ। তো যেহেতু করোনা পরিস্থিতিতে সকল দেশই ক্ষতিগ্রস্ত, সেই ক্ষেত্রে ইংরেজি শব্দের প্রথম অক্ষর দিয়ে দেশকে বক্তব্য রাখতে ডাকা হয়। যেমন আপনি হচ্ছেন আরিফিন আপু, এ হচ্ছে আপনার প্রথম শব্দ, আমি হচ্ছি তারেক আজিজ তি, তাহলে আপনি এ অনুযায়ী আপনি প্রথমে বক্তব্য রাখবেন। আপনি যত গরিব দেশি হন, যত শক্তিশালী দেশি হন, আর আমি যত শক্তিশালী দেশি হই, টি অনুযায়ী আমি পরে বক্তব্য রাখবো। এটা কেবলমাত্র যেই বিষয় সমানভাবে সবার জন্য প্রযোজ্য। আর যেখানে প্রত্যক্ষভাবে কোনো ক্ষতিগ্রস্ত দেশ থাকে, যদি আপনি বাংলাদেশের প্রতিনিধি হন আর আমেরিকার প্রতিনিধি হই আমি, কার্বন নিঃসরণ নিয়ে বক্তব্য হলে আপনারটা জাহান হলেও নিহা হলেও এন অথবা এইচ হলেও আপনি প্রথমেই বক্তব্য রাখবেন, যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত বেশি। ফিলিস্তিন নিয়ে বক্তব্য রাখতে হলে ফিলিস্তিনের প্রতিনিধি প্রথমে বক্তব্য রাখবে। আমার মনে আচ্ছা। হয় বক্তব্য রাখার মনে হয় ক্রমটি আপনি কিছুটা বুঝে গিয়েছেন। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ। নিজ আসন থেকে বক্তব্য রাখবে, মহাসচিব হিসেবে বলবে, সেটি তো বলে দিলাম। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে মহাসচিবের সাথে সাধারণত বিজোড় একটি প্যানেল থাকে, হয় দুই না হয় চার, কারণ মহাসচিব সহ তখন হয়ে যান তিনজন। হুম। তাহলে নম্বর পত্র যেহেতু ভোটের মাধ্যমে হয় সাধারণত রেজাল্ট, সেই ক্ষেত্রে বেজোড় হলে আসলে ভালো হয়, অন্যথায় টাই হয়ে যাবে, আবার বিতর্কটি করতে হবে। তবে মহাসচিবের অতিরিক্ত একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা কি, সেটা হচ্ছে যে যেই প্রস্তাবটি নিয়ে বিতর্ক হবে, বিতর্ক শুরু হওয়ার আগে মহাসচিব 2 থেকে 3 মিনিট প্রেক্ষাপটটি নিয়ে বিতর্ক করবে, কেন আজকে এই প্রস্তাবটি নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখতে ডাকা হয়েছে এবং এখানে আসলে কি প্রেক্ষাপটে ডাকা হয়েছে। যদি কার্বন নিঃসরণ নিয়ে হয় তাহলে গ্রিন হাউস ইফেক্ট নিয়ে কথা বলা হবে, ফিলিস্তিন নিয়ে কথা বলা হলে সেটি নিয়ে আলাপ হবে, অথবা করোনা পরিস্থিতি তাহলে করোনা ভাইরাস নিয়ে কথা বলা হবে, এই প্রেক্ষাপট। সো মহাসচিবের একটা অতিরিক্ত দায়িত্ব থাকে ওই বিষয়ে স্পেসিফিক নলেজ থাকা, এবং যেহেতু পয়েন্ট অফ অর্ডার কে ডিল করতে হয়, তার একটু বেশি সচেতন হয়ে বিতর্ক করতে হয়।
আর যদি বলি যে যেটি বলছিলাম যে বক্তব্য রাখায় দুটি নিয়মও প্রযোজ্য। একটি হচ্ছে একটু আগের উদাহরণটি দিয়ে যদি বলি যে কার্বন নিঃসরণ নিয়ে আপনি আপু বাংলাদেশের প্রতিনিধি, আমি তার কাছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। যেহেতু কার্বন নিঃসরণের ফলে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত, চাইলে মহাসচিব দুইজনকে বক্তব্য রাখতে দিতে পারে বাংলাদেশে। সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা একজন শুরুতে রাখবে, আরেকজন রাখবে সবার শেষে। তবে সময়টি আবার সমান। আচ্ছা যদি 5 মিনিট বক্তব্য হয়, তাহলে আপনাকে দেওয়া হবে 4 মিনিট শুরুতে বক্তব্য রাখার জন্য, আর যিনি দ্বিতীয় বলবেন উনি শেষে বলবেন 1 মিনিট। সময় কিন্তু সমান। আচ্ছা আচ্ছা। পরিষ্কার নিশ্চয়ই? হ্যাঁ, প্রথমে প্রতিনিধি হচ্ছে আমার সময়টা কম দেওয়া হবে। হ্যাঁ, পরে হচ্ছে আমাকে সমান করে দেওয়া আরেকজন হবে। আরেকজন অংশগ্রহণ করবে তখন। কিন্তু আপনি যুক্তি খণ্ডন করতে পারবেন না যে আমি শুনে গিয়ে মাননীয় মহাসচিব আমি এখন হ্যাঁ, যুক্তি খণ্ডন করছি। কোনো সুযোগ নেই। না, কেবলমাত্র নিজের জি দেশের অবস্থানকে, পররাষ্ট্র নীতিকে তুলে ধরতে হবে, কেন কার্বন নিঃসরণের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং অন্য দেশের সহযোগিতা প্রয়োজন, বা কার্বন কেন আচ্ছা কমাতে হবে, সেটি নিয়েই কেবল আবেদন করতে হবে। এমন না যে জি যুক্তরাষ্ট্র কার্বন বেশি নিঃসরণ করে যুক্তরাষ্ট্রকে জরিমানা করা হোক, সেই ধরনের কোনো আপনি বক্তব্য রাখতে পারবেন না। আশা করি জি এটি জি আমি পরিষ্কার করতে পেরেছি। আর যেটি বলছিলাম কেবলমাত্র পয়েন্ট অফ অর্ডার নেওয়া হয়, তবে পয়েন্ট অফ অর্ডার মহাসচিব বরাবর তুলতে হবে। কেবলমাত্র নিয়মটি হচ্ছে বক্তার বক্তব্য বা উদাহরণ যিনি রাখছেন সেটি হুম, তার বক্তব্যের বাইরে বা তার পররাষ্ট্র নীতির বাইরে যদি চলে যায়। আচ্ছা আচ্ছা যেমন যেমন যদি বলা হয় যে কার্বন নিঃসরণের ফলে ইসরায়েলকে এখানে বক্তব্য রাখতে দেয়া হয়েছে, হ্যাঁ তাহলে ইসরায়েলের পররাষ্ট্র নীতি কিন্তু পুরো বিশ্ব থেকে ভিন্ন। আপনি হুম যদি হুম তার বক্তব্য শোনেন, ইসরায়েল বলছে যে আমার দেশে কার্বন নিঃসরণ হয় কিনা আপনি বাংলাদেশ এসে ঘুরে যান, তাহলে আপনি কিন্তু পয়েন্ট অফ অর্ডার তুলতে পারেন যে মাননীয় স্পিকার, বাংলাদেশের তো আহ, ফিলিস্তিন কি বলে এই ইসরায়েলে যাওয়ারই অনুমতি নেই, উনি আমাকে আহ্বান জানাচ্ছেন ওনার দেশে ঘুরে আসতে। তো এটি তো ওনার পররাষ্ট্র নীতির বিপক্ষে। ওনার হ্যাঁ হ্যাঁ পররাষ্ট্র নীতিতে সরাসরি এশিয়াতে উনি কোনো চুক্তি করতে পারেন না, কেবল ভারত ছাড়া। হ্যাঁ তো আপনি তখন বক্তব্য রেখে বলতেই পারেন যে মাননীয় সভাপতি, মাননীয় মহাসচিব, উনি তো আবেদন জানিয়েছেন কিন্তু এটি ওনার পররাষ্ট্র নীতির বিপক্ষে, উনি চাইলেও পারবেন না। কারণ জি ভারতের জি সাথে কেবল চুক্তি বিনিময় করতে পারেন, তারা অস্ত্র বিনিময় করতে পারেন। তো এই পয়েন্ট অফ অর্ডারের দৈর্ঘ্য 10 সেকেন্ডের বেশি হবে না, আচ্ছা আচ্ছা এবং এটির জন্য অতিরিক্ত সময় আপনাকে প্রদান, মানে আপনি যদি 10 সেকেন্ড নেন তাহলে 10 সেকেন্ড যেই বক্তা বক্তব্য রাখছিল তিনি আবার অতিরিক্ত পাবেন, যেহেতু ওনাকে আ- থামিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ তো অতিরিক্ত ওই বক্তব্য, অর্থাৎ উনি ওনার নির্ধারিত সময়ের কম বেশি কোনোটাই পাবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তবে এই ক্ষেত্রে যেহেতু জাতিসংঘের কিছু নিয়ম রয়েছে, সাধারণত আপনি দেখবেন যে আমাদের সংসদে অনেক সময় হাত চাপড়ে, টেবিল চাপড়ে অনেক সময় কোনো বক্তব্যকে সমর্থন জানানো হয়। দেখবেন হ্যাঁ যে হ্যাঁ সবাই মিলে এরকম এরকম করতে থাকে। জাতিসংঘে এটা আবার পারবেন না। আচ্ছা জাতিসংঘে কোনো বক্তব্যকে আপনি সমর্থন করতে হলে আপনাকে হাত তুলে সমর্থন করতে হবে। আচ্ছা সাধারণত ডান হাত তুলে ডান পাশে দেখাতে হয়। এটি হচ্ছে সমর্থন, অর্থাৎ কেউ বক্তব্য রেখেছে আপনি সমর্থন করছেন, অথবা ফ্ল্যাগ তুলে সমর্থন করতে হয়। আর আচ্ছা যখন মহাসচিব ভোট চাবে তখন তো আপনি ভোট দিবেনই, সাধারণত হাত তুলে অথবা ফ্ল্যাগ তুলে। তবে পয়েন্ট অফ অর্ডার তোলবার একটি নিয়ম রয়েছে, তবে এটি মানা হয় না খুব বেশি। সেটি হচ্ছে ডান হাত উপরে দিয়ে, বাম হাত উপরে দিয়ে ডান হাত নিচে দিতে হয়। আচ্ছা তো সেটা দিলে টি শেপ মাননীয়, হ্যাঁ টি শেপ বলা হয়, রাইটলি আচ্ছা আপনি বলছেন। টি শেপ করে দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার তুলতে হয়। এটি আচ্ছা আসলে ইদানিং কালে মানা হয় না। ইদানিং কালে খুবই স্মার্টলি দাঁড়িয়ে বলা হয় মাননীয় স্পিকার, মাননীয় মহাসচিব, আমার একটি পয়েন্ট অফ অর্ডার রয়েছে। তবে আচ্ছা এটি আচ্ছা আগে খুব আমরা দেখতাম অনুসরণ করা হতো, এই টি এবং হাত তুলে বাঁকা করে সমর্থন জানানো। এটি একটু সংসদীয় বিতর্ক থেকে একটু পার্থক্য রয়েছে। উম আর যদি পার্থক্য বলতে বলেন, তেমন আসলে খুব বেশি কিছু নেই। যেটি বললাম যে চূড়ান্ত রায় আসলে বিচারকদের রায় হবে, তবে সেটি প্যানেলে হয়, ভোটে হয়, নম্বরের ভিত্তিতে হয় না। আমাকে যদি বলতে বলেন যে আসলে কোন কোন বিষয়ের উপরে বক্তব্য মূল্যায়ন করা হয়, সাধারণত উচ্চারণ বাচন ভঙ্গি, তারপরে হচ্ছে ওনার বক্তব্যের প্রাসঙ্গিকতা,
আর সবশেষে যেটি দেখা হয় উনি আসলে এই বক্তব্যটি তার পররাষ্ট্র নীতির আদলে করেছেন কিনা। আচ্ছা। যেমন বাংলাদেশের কেউ এসে যদি বলেন যে না আমি কালকে ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, আমি কালকে ভারতের সাথে সকল চুক্তি বিনাশ করব, এটি চাইলেও আসলে করতে পারবেন না, কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সেই সুযোগই নেই। আপনি চাইলেই কাউকে বলতে পারেন না যে আপনি আমাদের শত্রু দেশ। হ্যাঁ, আমরা রোহিঙ্গা নিয়ে তো সবাই সমস্যার মধ্যে আছে, কিন্তু আমি মিয়ানমারকে এখনো শত্রু দেশ বলতে পারি না, কারণ হ্যাঁ। আমাদের পররাষ্ট্র নীতিতে নেই। আমাদের পররাষ্ট্র নীতিতে কখনোই দেখবেন যে জাতিসংঘের প্যানেল থেকে সরাসরি বের হয়ে আসা, ওয়াকআউট করবার কোনো নীতি নেই। আপনি যতই খারাপ সিদ্ধান্ত হোক জাতিসংঘ আপনাকে বসে চুপচাপ শুনতে হবে, এই নীতিমালাগুলোকে অনুসরণ করতে হয়। আর যদি বলি যে আর খুব বেশি কিছু মনে হয় আমাদের নেই, তবে যেটি হচ্ছে যে তিনটি বিকল্প ভোটাভুটি হয়, আর যেটি একটু আগে বলছিলাম যে যদি প্রদর্শনীমূলক বিতর্ক হয়, তাহলে তো মহাসচিব বক্তব্য শেষে সবাইকে বলবে যে কারা এই প্রস্তাবের পক্ষে তারা হাত তুলুন অথবা ফ্ল্যাগ তুলুন। তখন আপনি হয় পক্ষে তুলতে পারেন, আর না হলে তুলবেন না, সেটি হতে পারে। তবে আবার আরেকটি যেটি হচ্ছে বিরত থাকতে পারেন ভোট দেয়া থেকে। এটি আচ্ছা। জাতিসংঘে বেশিরভাগ ঘটে থাকে দেখবেন। বাংলাদেশের স্বাধীনতার সময়ও যত দেশ না ভোট দিয়েছিল তার চেয়ে বেশি দেশ নীরব ছিল। তো এই নীরবতা কোনো কাউন্টিং হয় না, তার মানে আচ্ছা। নাও না হাও না। সেটি তাহলে কিভাবে করতে হয়, সেটি হচ্ছে মাননীয় মহাসচিবকে তখন জানাতে হয় যে আমরা ভোট দান থেকে বিরত থাকছি। আচ্ছা। আচ্ছা। তার মানে আপনি ফ্ল্যাগ তুললে অথবা হাত তুললে আপনি ভোট দিচ্ছেন, না তুললে আপনার না ভোট হচ্ছে। তবে না ভোট সাধারণত কণ্ঠ ভোটে নেওয়া হয়। আচ্ছা। না ভোট কণ্ঠ ভোটে নেওয়া হয়, যখন মাননীয় মহাসচিব বলবেন যে কারা না ভোট দিচ্ছেন, হুম। তখন সবাই ফ্ল্যাগ তুলতে পারেন যে আমি না ভোট দিচ্ছি, যেহেতু সরাসরি বলা হলো। আর কেউ বিরত থাকলে তিনিও বলবেন যে আমি মাননীয় মহাসচিব, আমি এখানে ভোটদান থেকে বিরত থাকছি। আচ্ছা। আর আসলে তেমন খুব বেশি আলোচনা নেই, আমি দুঃখিত যে প্রেজেন্টেশনটি আমি দেখাতে পারলাম না, অনেকগুলো ছিল। আপনি দেখেছেন প্রায় এটিতে 18-19টা স্লাইড ছিল, সো অনেকেই দেখতে পারতো। প্রস্তাবগুলো কেমন হতে পারে সেটি নিয়ে আসলে কথা বলেই শেষ করব। যেটি বলছিলাম যে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আমার দেশের ভূমিকাই অগ্রগণ্য, এই বিষয় নিয়ে বক্তব্য হতে পারে। শরণার্থী সমস্যা সমাধানে জাতিসংঘ আজ সামর্থ্যহীন, অথবা করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ সফল হয়েছে, এই বিষয় হ্যাঁ। নিয়ে বক্তব্য হতে পারে। তবে যেটি বলছিলাম যে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত দেশ যদি হয়, যেমন রোহিঙ্গা নিয়ে হতে পারে মায়ানমার, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের থাকতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটি হবে ক্ষতিগ্রস্ত দেশ, অন্য দেশের অবস্থান পর্যবেক্ষক অথবা প্রতিনিধিত্বশীল। আর সাধারণত কমন যদি হয় তাহলে সবাই আসলে প্রতিনিধিত্বশীল, সেখানে প্রত্যক্ষ কোনো অংশগ্রহণের সুযোগ নেই। আমি জানি না কতটুকু চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য, তবে সহজ কথা যায় না বলা সহজ। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে যেহেতু আহ প্রায় 5 থেকে 7 জন বক্তা থাকবে এবং শুনে আপনি যেরকমটা বলেছেন যে ভেটো প্রদানকারী দেশগুলো মাঝে মধ্যে বক্তব্য রাখার সুযোগ পেয়ে থাকে এবং সময়টাও কিন্তু 5 থেকে 7 মিনিট দেওয়া হয়ে থাকে, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে সময়টা অনেকখানি লাগতে পারে। ঠিক সময়টা কতটুকু লাগতে পারে যদি আমি একটি বিতর্কের আয়োজন করতে চাই, জাতিসংঘ মডেল বিতর্ক? অন্য বিতর্ক থেকে ভাইয়া কিন্তু কম লাগে, কারণ দেখেন 5 জন বক্তা যদি থাকেন, 7 মিনিট করে 5 7 35 মিনিট, হ্যাঁ। কিন্তু আপনি সনাতনী বিতর্কে 1 ঘন্টার আগে কিন্তু শেষ করতে পারেন না। এখানে কিন্তু তুলনামূলক বক্তব্যের জম্পেশ বক্তব্য হয়, কিন্তু সময় কম লাগে। আর যেটি আপনি একটু আগে একটু সংশোধনী আনছি, ভেটো প্রদানকারী দেশ 3টি থাকতেই হবে এবং তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতেই হবে, যেহেতু তারা আচ্ছা। ক্ষমতা পান। আচ্ছা। আপনার আচ্ছা। বাড়িতে রান্না বান্না হলে আব্বু আম্মুকে ছাড়া খেলে তো পরে খবর আছে। তো আব্বু জি। আম্মুকে দিতেই হবে, কম দেন আর বেশি দেন, তাদের বক্তব্য হ্যাঁ। রাখতেই দিতে হবে। তবে ভেটো প্রদানকারী দেশ ছাড়া জাতিসংঘের কোনো বিতর্ক আয়োজন করা যাবে না। হ্যাঁ, তারা যেহেতু সর্বশেষে হচ্ছে বক্তব্য প্রদান করবে। বক্তব্য সাধারণত শেষের দিকে, আমি সর্বশেষ বলি না, কারণ সর্বশেষ ওই যে একটু আগে একটা পার্থক্য বললাম, অনেক সময় প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত দেশ শেষে এবং হ্যাঁ। শুরুতে বক্তব্য রাখেন। আচ্ছা। সাধারণত শেষের দিকে ভেটো প্রদানকারী দেশ বক্তব্য রাখেন। তবে যদি সমানভাবে প্রযোজ্য কোনো বিষয় হয়, করোনা নিয়ে বক্তব্য হয়, তাহলে অ্যালফাবেটিক্যালি হবে, ইংরেজি শব্দে, যেটি আমি একটু আগে বলছিলাম।
হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া, বাংলাদেশে এই বিতর্কের প্রচলনটা ঠিক কিরকম? মানে অনেক বেশি নাকি অনেক কম? যেহেতু জাতিসংঘ মডেল বিতর্কটা। যারা বাংলাদেশের থেকে বাইরে বিতর্ক করতে যান, তারা তো জি। হয় অস্ট্রেলিয়ান ফরম্যাটে বিতর্ক করতে যায় অথবা জাতিসংঘ মডেলে বিতর্ক করতে যায়। এখনো কিন্তু প্রত্যেক বছর, করোনার আগে প্রত্যেক বছর জাতিসংঘ মডেল বিতর্ক হতো। হ্যাঁ, ওখানে হ্যাঁ। দুটা প্যানেল হয়, একটা হচ্ছে রাষ্ট্রের প্যানেল আর একটা হচ্ছে সিভিল সোসাইটি প্যানেল। সো সিভিল আচ্ছা। সোসাইটি প্যানেলে বাংলাদেশ থেকে সব সময় কিন্তু আপনাদের মতো যারা তরুণ রয়েছে, আমাদের মতো বুদ্ধা না, যারা তরুণ রয়েছে তাদের কিন্তু প্রতিনিধি পাঠায়। সো প্রত্যেক বছর দেখবেন সাধারণত ইউনিসেফ, হুম। ইউএনএস, ইউএনএসসিও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব সেখানে বাছাই করে পাঠান। তো আমি তরুণ জনগোষ্ঠীকে বলবো আচ্ছা। জাতিসংঘ ঘুরে আসতে পারেন, কেবলমাত্র এই একটি যোগ্যতা, আপনাকে বাংলাদেশের হয়ে বাহ। কাজ করতে হবে। এবং এবং জি। কদিন আগে, আমি যদি ভুল না করে থাকি, ওনার নাম সম্ভবত, উনি হচ্ছেন, সবুজ বাংলাদেশ নামে একটি সংগঠন রয়েছে, আচ্ছা। ওনার নামটি আমি ভুলে গিয়েছি, উনি ইউনিসেফের হয়ে শিশু যে প্যানেল ছিল বাংলাদেশে, শিশু প্যানেলের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই করোনার মধ্যে, গত বছর গিয়েছে। বাহ, অসাধারণ একটি সুযোগ থাকবে তাহলে। আহ, ভাইয়ার স্ক্রিন শেয়ারটি মনে হয় এখন হঠাৎ হ্যাঁ, করে আমার চলে মনে হয় এসেছে। আমি জুনায়েদকে দোষ দিতে পারি, যে জুনায়েদ মনে হয় কারসাজি করছেন কোনো কিছু। জুনায়েদ, এখন দিয়ে আসলে খুব বেশি লাভ নেই, আমাদের যা সর্বনাশ হওয়ার আপনি করে দিয়েছেন। তবে আলোচনায় আমাদের কাছে অনেক বেশি আমরা বুঝতে পেরেছি এবং অনেক বেশি অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কারণ আমরা আমাদের আজকের পর্বের শেষের দিকে চলে এসেছি। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। শুধু মন্ডলী, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের করতে পারেন। হ্যাঁ, আমাদেরকে সরাসরি প্রশ্ন করা যাবে, অন্যথায় আপনারা আমাদের ফেসবুকে যদি কমেন্টস বক্সেও পরবর্তীতে দিয়ে দেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে উত্তর দিতে। তবে ভাইয়া, এখানে অনেকে আমাকে একটি প্রশ্ন যেটি করে থাকেন সেটি হচ্ছে যে এটির মঞ্চ সজ্জা কেমন হবে। আমি যদি আয়োজন করতে চাই তাহলে কি মঞ্চ, কোনো ধারাবাহিকতা আছে? সাধারণত জি। আমরা জাতিসংঘে যেরকম দেখি, একটু উঁচু মঞ্চ হয়, অর্থাৎ একটু আমাদের সংসদের মতো কিছুটা, একটু আচ্ছা, আচ্ছা। উপরে নিচে সারি করে বসা হয়। তবে সাধারণত সেখানে কোনো দেশ আগে বসবে পিছনে বসবে তার কোনো নিয়ম নেই, অ্যালফাবেটিক্যালি বসে। যে কোনো দেশ সামনেও বসতে পারে পিছনেও বসতে পারে। কিন্তু জাতিসংঘ যদি খেয়াল করেন তাহলে সাধারণত যুক্তরাষ্ট্র ভেটো প্রদানকারী দেশগুলো সামনে বসে, তবে এর নিয়মেরও ব্যতিক্রম হতে পারে। জি। এছাড়া আসলে আর তেমন নতুনত্বের বক্তব্য নেই, তবে এই বিতর্কটি করতে হলে আপনাকে দুটি বিষয়ে খুব ঝানু হতে হবে। বিষয়ভিত্তিক জ্ঞানের সাথে সাথে দেশের পররাষ্ট্র নীতিকে জানতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার দেশের পররাষ্ট্র নীতি না জানেন, আপনি দেখবেন যে আমাদের আমাদের যদি বলি, মোনেম সাহেব কিছুদিন আগে বক্তব্য রেখেছেন জাতিসংঘ পরিষদে। হুম। বাংলাদেশের বক্তব্য হতে হবে বাংলাদেশের পররাষ্ট্র নীতির আদলে। এই কারণে অনেক সময় আপনারা খেয়াল করবেন যে এই বক্তব্যগুলো অনেক বেশি অনেকে শোনেন যারা পর্যবেক্ষক, তারা সবসময় বিশ্লেষণ করেন যে এই বক্তব্যটি কেন গ্রহণ করা হয়নি। কারণ হচ্ছে উনি পররাষ্ট্র নীতির আদলে বক্তব্য রাখেনি, উনি ব্যক্তিগত অনুভূতি থেকে বক্তব্য রেখেছেন। আমি যদি এখন প্ল্যানচেট বিতর্কে গিয়ে আলোর মধ্যে এসে দাঁড়িয়ে সাধারণ বিতর্ক করে ফেলি, আপনি তো হাসবেন। ওখানে আত্মা নামাতে হবে, যেই ধারাটি হ্যাঁ। রয়েছে সেই ধারাটি আসলে অবলম্বন করতে হয়। তো আমি আর আর খুব বেশি আমার এখানে আসলে বলবার নেই, কারো যদি প্রশ্ন না থাকে আমরা হয়তোবা শেষ করতে পারি আর কি। হ্যাঁ ভাইয়া। আহ আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের সেশনটি শেষ করব এবং পরবর্তী পর্বে আপনাদের সকলকে আহ আগাম স্বাগতম জানাচ্ছি, কারণ পরবর্তী সেশনে আমরা একটি অসাধারণ বিতর্ক নিয়ে আলোচনা করব, আঞ্চলিক বিতর্ক নিয়ে আমরা আলোচনা করব। শুধু মণ্ডলী, আজকের মতো আমাদের লাইভ সেশনটি আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবসময় ডিবেট ফর হিউম্যানিটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।